আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের বহুমাত্রিক সহযোগিতা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রাজধানীর ইস্কাটন থেকে র্যাবের হাতে গ্রেফতার, রাতে আদাবর থানায় হস্তান্তর। দুদকে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার করবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন, সহযোগী সংস্থাগুলোকেও সঠিক পথে আনার ঘোষণা। এবং তৈরি পোশাক শিল্প বাঁচাতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি, শ্রমিকদের কাজে ফিরতে উপদেষ্টাদের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর নেতৃত্বে উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও আলাদা বৈঠক করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও সাক্ষাতের কথা রয়েছে। এসব বৈঠকে গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের বহুমাত্রিক সহযোগিতার ক্ষেত্রগুলোয়। তবে মূল আলোচনার বিষয় হবে অর্থনৈতিক সহায়তা। এ সফরে একটি চুক্তি সই হওয়ারও কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকে ইতিবাচক এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তার মতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই প্রতিনিধি দলটি অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন সরকার সম্পর্কে ধারণা নিতে চাইবে। শনিবার প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইমান ছাড়াও ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নামটি বাংলাদেশে বেশ পরিচিত। কয়েক দফা ঢাকা সফর করেছেন এই কূটনীতিক। রাজনৈতিক প্রেক্ষাপট আর মানবাধিকার ইস্যুতে সোচ্চার হওয়ায় প্রতিবারই ছিলেন আলোচনায়। Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মার্কিন প্রতিনিধি দলে তাঁর উপস্থিতি কাম্যই ছিল। যদিও 6 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। We want to find ways to strengthen our relationship. দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো সংস্কারের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমরা IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, এডিবির কাছে $5 বিলিয়ন সহায়তা চাচ্ছি আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থাপনাটাকে একটু দাঁড় করাবার জন্য, এবং সেই সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো কাজেই এই মুহূর্তে তারা যদি আমাদের বাস্তব অবস্থাটা উপলব্ধি করে এবং আমরা কেন এই জায়গায় পড়েছি এই কথাটা, এটা যদি তারা সম্যক উপলব্ধি করতে পারে, তাহলে তারা অনেক বেশি মোটিভেটেড হবে আমাদেরকে সহায়তা করার জন্য। এবং এটা তো সত্যি কথাই যে আমাদের এখান থেকে বড় ধরনের অর্থ পাচার হয়েছে, আর্থিক অব্যবস্থাপনা ছিল, আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়েছে। তো এই সামগ্রিক চেহারাটা যদি তারা উপলব্ধি করতে পারে, তারা আমাদের সহায়ক হতে পারে। সাবেক এই কূটনীতিক মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা নিতে চাইবে প্রতিনিধি দলটি। এই মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়াবার জন্য তো অন্য কেউ নাই।
কাজেই সেই জায়গায় তারাই এসছে, আমরা তাদের সাথে, তারা এবং তাদের সেই সক্ষমতাটাও আছে, কাজে সেই সক্ষমতাটাকে আমরা কতখানি কাজে লাগাতে পারি সেই প্রচেষ্টাটা আমি মনে করি এই মুহূর্তে করা আমাদের জন্য খুবই উপাদেয় একটা বিষয় হবে বলে আমার ধারণা। প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। র্যাবের লিগ্যাল অ্যান্ড সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গতরাতে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান জানান, গ্রেপ্তারের পর রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে ফরহাদ হোসেনকে। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার করবে অন্তর্বর্তী সরকার ঘোষিত দুদক সংস্কার কমিশন। কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, দুদকের সাথে সহযোগী হিসেবে যেসব সংস্থার কাজ করার কথা তাদেরও সঠিক পথে নিয়ে আসবে সংস্কার কমিশন। এবার আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন বুধবার নামে জাতির একটি উদ্দেশ্যে দেওয়া ফাউন্ডেশন ভাষণে প্রতিষ্ঠা রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে দুর্নীতি দমন কমিশন সংস্কারে যে কমিশন করা হয়েছে তার প্রধান করা হয়েছে ডক্টর ইফতেখারুজ্জামানকে। চ্যানেল আইকে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গত 15 বছর দুদকে রাজনৈতিক নিয়োগ হয়েছে। দলীয় রাজনীতির প্রভাবের মধ্যে থাকতেন দুদক কর্মকর্তারা। দুর্নীতি দমন কমিশন যেটা হয়েছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে কোনো ব্যবস্থা নিয়েছেন এরকম কোনো দৃষ্টান্ত রাখতে পারেনি। দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দীর্ঘদিন ব্রেইনস্টর্ম করতে হবে, যার মাধ্যমে এই যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আরো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কোনো না কোনো ভাবে যেন দলীয় প্রভাবে প্রভাবিত না হয় সেটাকে নিশ্চিত করার উপায় আমাদের অনুসন্ধান করতে হবে। দুদক এবং দুদক সংশ্লিষ্ট যে আইন রয়েছে তার মাধ্যমেই দুদককে অকার্যকর করে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। দুদক নিজে এবং দুদকের সাথে যে সমস্ত সংস্থাগুলি সহযোগী হিসেবে কাজ করার কথা, বিশেষ করে বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, সিআইডি, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই ধরনের সংস্থাগুলো কিন্তু তাদের যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে দীর্ঘকাল। এই প্রেক্ষিতে কি করণীয় সেগুলোকে আমাদেরকে ভাবতে হবে, কারণ এদের সহায়তা ছাড়া উচ্চ পর্যায়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে না। বাজার প্রতিরোধ এবং বাজার থেকে অর্থ ফেরত আনার যে দায়িত্বটা দুদকের হাতে আছে সেটি তারা সঠিকভাবে পালন করতে পারবে না। দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান। সংস্কারের জন্য নির্ধারিত সময়ের ভেতরেই কাজ শেষ হবে বলে প্রত্যাশা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। তৈরি পোশাক শিল্প বাঁচাতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় তৈরি পোশাক শিল্প মালিকদের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির স্বার্থে শিল্পটিকে কেবল টিকিয়ে রাখা নয়, এর বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে। না হলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়ে দেশ গড়ার সুযোগটি হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা তার। উত্তরে বিজিএমইএ ভবনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে ফলপ্রসূ সমাধান না পেয়ে শিল্পটির নেতারা হোটেল সারিনায় বিএনপির এই শীর্ষ নেতার সঙ্গে বসেন। বৈঠকে বসেই সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মোবাইল ফোনে সাভার, আশুলিয়া ও গাজীপুর সহ শ্রমঘন এলাকার বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে শিল্পের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার নির্দেশনা দেন। এই শিল্পের চলার পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। আমার মনে হয় কোনো শক্তি আজকে বাংলাদেশের মানুষ একটি লম্বা জীবন নিজের রক্ত দিয়ে দেশটাকে যে জায়গায় আজকে একটা আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি যে কথাটা বলছে, যে একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, এইটার পথে অন্তরায় হয়ে এই শিল্পকে বাধাগ্রস্ত করে কেউ বেশি দূর এগোনোর কোনো সুযোগ নাই এবং তাদেরকে দেশের মানুষ ক্ষমা করবে না। তাদের এই শিল্পের অন্তরায় হয়ে দাঁড়ানোর জন্য কোনো সুযোগ সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। এখানে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ হতে বিশ্বের খুব কম দেশ আছে যেখানে মহিলার এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ
যদি আপনি হিসাব করেন, এই দক্ষিণ এশিয়াতে যদি হিসাব করেন, মহিলা এমপ্লয়মেন্টের পার্সেন্টেজ বাংলাদেশ হাইয়েস্ট কিন্তু, এবং এটা গার্মেন্ট শিল্পের কারণে হতে পেরেছে, এবং এটা আমরা গর্ববোধ করি। এটাকে আমরা অব্যাহত রাখতে হবে। তৈরি পোশাক কারখানায় নতুন করে অস্থিরতা তৈরি হলে অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মালিকরা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে মতবিনিময় সভায় এমন অবস্থানের কথা জানান তারা। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা। তাফিনুল ইসলামের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ দূর করতে শনিবার বিজিএমই ভবনে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বিজিএমইর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। সভার শুরুতে বক্তব্য রাখেন মালিকরা, তবে শ্রমিক নেতার বক্তব্য শুরু করতেই মালিকদের বাধার মুখে পড়েন। নির্দিষ্ট সমাধান না আসায় এক পর্যায়ে সভায় হট্টগোল শুরু হয়। এরপর চলে শ্রমিক নেতা, মালিক ও উপদেষ্টাদের আলোচনা। মালিকরা সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে পোশাক কলকারখানা চালুর। আশুলিয়াতে কালকে আমরা সবাই খুলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। 13 রাখের তো নিয়মই তাই, 13 রাখের নিয়মই নো ওয়ার্ক নো পে। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রাখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমিক নেতারা। আগামীকাল থেকে আপনাদের শিল্পের চাকা সচল রেখে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের ফেডারেশনকে অবহিত করবেন, আমরা সরকারের দপ্তরে সেগুলো লিখিত দিয়ে সমাধান করে নিব। উপদেষ্টারা বলেন, পোশাক শিল্পে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে এবং আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন, এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখি। কালকে শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে যেন তারা দেখেন নেতৃবৃন্দ আছেন যেন কালকে ফ্যাক্টরিগুলো চলে। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো। দেশের অর্থনীতিকে বাঁচাতে তৈরি পোশাক খাতকে রক্ষা করতে হবে বলেন 3 উপদেষ্টা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঘুরে দাঁড়ানোর সংগ্রামের পাশাপাশি নানান রোগের সঙ্গে যুদ্ধ করছেন দুর্গতরা। এমন অবস্থায় লক্ষ্মীপুরে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃত জীবন ক্লাব। দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বানভাসী মানুষ। প্রান্তিক জীবন জীবিকা উন্নয়নে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন সাবরিনা হাসান। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উজানের ঢল ও অতিবৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে দেশ। দেশের সকল নদীর পানি এখন বিপদসীমার নিচে থাকলেও এখনো বন্যাজনিত দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার অধিবাসীদের। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাপকভাবে ছড়িয়েছে পানিবাহিত ও চর্মরোগের প্রাদুর্ভাব। এমন বাস্তবতায় দুর্গতদের পাশে প্রকৃতিও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও প্রকৃতিও জীবন ক্লাব। লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ও জীবন জীবিকা বাঁচানোর লড়াই করতে থাকা দুর্গতরা ঘরের পাশে স্বাস্থ্যসেবা পেয়ে স্বস্তি জানিয়েছেন। জ্বর কাশ এলু 30 টাকা আর মুখে গাইছে জ্বর। বন্যার পানির কারণে অ্যালার্জির সমস্যাটা বেশি। বন্যার পানিতে আমার পুরো গায়ে অ্যালার্জি, সবগুলো দাগ হয়ে গেছে। বন্যার পানির কারণে আমার এই সমস্যাটা হয়েছে, আমি আসার কারণে এই যে ওষুধটা আমি পাইলাম। অ্যালার্জি চুলকা গোটা পানি বার আরে পেয়েছেন বিনামূল্যে ওষুধ সামগ্রী। বন্যার পানিতে বাচ্চার চুলকানি আপনারা ওষুধ দেন বিনামূল্যেতে, আমাদের খুব উপকার হয়েছে। পেটে চিকিৎসা পেলাম, ওষুধ পেলাম, মানে বাচ্চা যদি এবার সুস্থ হয় আল্লাহর দরবারে। অ্যালার্জি আছে, দাঁতে ব্যথা করে, কিছু খাওয়াইতে মারি না, বিনামূল্যে ওষুধও পাইলাম, চিকিৎসা হইলো। চুলকানিটা বাড়ে গেছে, তখন ওষুধও পাইছি বিনি পয়সা,
ডাক্তার দেখাইছি। বন্যা দুর্গতদের মাঝে আমাদের এই সেবা অবিরাম চলছে, চলমান আছে। মানুষের যতটুকু সেবার প্রয়োজন, আমাদের একার পক্ষে এই সেবা দিয়ে এই মানুষকে এই পানিবাহিত রোগ থেকে উত্তরণ করা সম্ভব নয়। যদি আমাদের পাশাপাশি আরও এনজিও, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানরা এগিয়ে আসে, তাহলে এই সেবা দিয়ে মানুষের এই দুর্যোগ থেকে কাটিয়ে ওঠা সম্ভব। দেশের পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্ত মানবতার সেবায় যুগের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ভয়াবহ বন্যায় মিয়ানমারে কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। মিয়ানমারের রাজধানী নেপিদহ, মান্দালয়, বাগো, মন, কারেন ও শান রাজ্যের অন্তত 10টি শহর বন্যা কবলিত। মিয়ানমারের দমকল বাহিনী জানিয়েছে, উদ্ধারকারীরা বন্যা দুর্গত 30টি এলাকা থেকে 3,500-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। এখন অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, অনেকে বাড়ির ছাদে ও গাছে আটকা পড়ে আছেন। মিয়ানমারের 5.5 কোটি জনসংখ্যার 1/3 মানবিক সহায়তা দরকার। রেড ক্রস সহ বহু দাতব্য সংস্থা দেশটির অনেক এলাকায় বিধিনিষেধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। ভিয়েতনামে হাজির হওয়া টাইফুন ইয়াগির প্রভাবে গত সপ্তাহের মাঝামাঝি থেকেই মিয়ানমারে ভারী বৃষ্টি ও বন্যা শুরু হয়। কানাডার টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার রিজওয়ানুর রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডার স্থানীয় সময় শনিবার দুপুর 2:30টায় টরন্টোর প্রিন্সেস মার্গারেট ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 45 বছর। আইন পেশায় নিয়োজিত ব্যারিস্টার রিজওয়ানুর কানাডার রাজনৈতিক দল এনডিপির স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশি কমিউনিটি এবং নতুন অভিবাসীদের সহায়তায় তার নেতৃত্বে বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। তিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম এর স্বামী। স্থানীয় সময় রোববার বা জোহর টরন্টোর ডেন্টোনিয়া পার্কে তার জানাজার নামাজ হবে। এবারে জানাবো কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার করলার ভালো ফলন হয়েছে। প্রথম দিকে বাজার দর কম থাকলেও বর্তমান বাজার দরে সন্তুষ্ট চাষি। বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকার করলা বিক্রির আশা করছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে অর্থকরী সবজি হিসেবে করলা অন্যতম। ফলনের পাশাপাশি বাজার দাম ও চাহিদা ভালো থাকায় প্রতি বছরই করলা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। ফলনও মোটামুটি ভালো এসছে, আর করলার আপনার রেটও এবার ভালো। তো আশা করা যায় যদি এইভাবে রেটটা থাকে আর ফলন যদি এমনভাবেই হয়, তাহলে করলা মানে হয়তো লাভ হবে। 1 বিঘিতে 20,000 টাকা খরচ হবে, আর লাভ বাজারের দাম ভালো হয়, আমাদের 80,000 টাকা তো হবে। গতবারের তুলনায় এবার করলার ভালো ফলন হয়েছে। জমি থেকেই পাইকাররা 25 থেকে 30 টাকা কেজি দরে করলা কিনে নিয়ে যাচ্ছে। গতবার গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, মানে ওইটাই নষ্ট, আর এবার তারা 1 টাকার কোনো নষ্ট। বছরের জন্য আবহাওয়া খুবই সুন্দর, করলা সব জায়গাতে ভালো হয়েছে। 25 টাকা 30 টাকা পর্যন্ত বিক্রি করা যায়, তাহলে আমাদের 40-45 হাজার বিঘা প্রতি হবে। করলা যাতে রোগমুক্ত থাকে এর জন্য মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উৎপাদনের দিক থেকে এবার গত বছর বা অন্যান্য বছরের থেকে অনেক ভালো। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছি যে তারা কিভাবে ইন্টারকালচার করবে সে সম্পর্কে জানাচ্ছি। এবার তারা ভালো ফলন পাবে। আমরা আশা করছি যে সবজি দিয়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পরিপূর্ণ করতে পারব। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিজের পরিবেশ পরিচ্ছন্ন রাখিয়ে প্রকৃতি বান্ধব দেশ গড়ি প্রতিবাদে কাজ করছে শরীয়তপুর সদর উপজেলার একঝাঁক তরুণ ও যুবক। নিজেদের বাড়ির আশপাশ ও সড়কের পাশের অস্বাস্থ্যকর ময়লা আবর্জনা পরিষ্কারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। আরও জানাচ্ছেন এস এম মুজিবুর রহমান।
ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে সুন্দরের সাথে থাকুন, দেশকে সুন্দর রাখুন স্লোগানে উপজেলার শান্তিনগর এলাকায় পরিচ্ছন্নতার অভিযান শুরু করে তরুণরা। পরিবেশ পরিচ্ছন্ন কাজে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে করে দেশ ও সমাজ একটি সুন্দর পরিবেশ পায়। আসুন আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, পরিবেশকে সুন্দর করি। এই পরিবেশটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছি, কারণ ফিউচারে যাতে আমরা একটা ভালো পরিবেশ পাই। উদ্যোক্তারা বলছেন পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে সকলের অংশগ্রহণ জরুরি। প্রত্যেকটা এলাকাতে যদি এরকম সবাই মিলে করে তাহলে যে মশা মাছি যে এগুলি থাকে এগুলি থেকে রক্ষা পাওয়া যায়, পরিবেশ রক্ষা করা যায়। সম্মিলিত উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। স্থানীয় যুব সমাজ ও তরুণদের উদ্যোগে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান হয়েছে, এটা খুবই আশাব্যঞ্জক। তরুণ ও যুব সমাজের মাধ্যমেই আগামীর দেশ গড়ার আহ্বান নদী পরিব্রাজক দলের। যুব তরুণ সমাজ যাতে সুন্দরের সাথে থাকতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান। এমনিভাবে যদি আমরা সকল কাজে তরুণদেরকে সম্পৃক্ত করে সুন্দরের দিকে আগাইতে পারি, দেশটা নিশ্চিত একটা সুন্দর সম্ভাবনাময়ের দিকে সামনে এগিয়ে যাবে। এমন উদ্যোগে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি গতিশীলতা আসবে জীবন জীবিকায়। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।